প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় ক্লাস। আজকে পড়ানো হবে তড়িৎ প্রলেপন ও ধাতু বিশুদ্ধকরণ। তড়িৎ প্রলেপন কি, কেন করা হয় এবং ধাতু বিশুদ্ধকরণ কি, কেন কিভাবে করা হয় এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি সাথেই থাকবে। আর এই ক্লাসে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অথবা আমাকে ফোন করতে পারো। তাহলে চলো শুরু করা যাক তড়িৎ প্রলেপন ও ধাতু বিশুদ্ধকরণ। প্রথমে আমরা আলোচনা করব তড়িৎ প্রলেপন কি, কেন করা হয়। বিশেষ করে তোমরা জানো অনেক ধাতু আছে বেশ সক্রিয়, তারা অল্পতে ক্ষয়প্রাপ্ত হয় বা বাতাসের যে জলীয় বাষ্প আছে এদের সাথে বিক্রিয়া করে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া করে। আমরা বিক্রিয়া করতে না চাইলেও এরা বিক্রিয়া করে। এই ধরনের ঘটনাকে আমরা বলি করোশন। তো এই করোশনকে রোধ করার জন্য বা ধাতুকে ক্ষয় রোধ করার জন্য এখানে দুর্বল একটা ধাতু দিয়ে প্রলেপ তৈরি করা হয়। সাধারণত অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু দ্বারা প্রলেপ তৈরি করা হয়, এটাই ছিল মূল উদ্দেশ্য। তারপরে অবশ্য এই প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা অনেক সময় অলংকার এর চাকচিক্য বৃদ্ধি করা, স্থায়িত্ব বৃদ্ধি করা, বিভিন্ন যন্ত্রপাতিতে স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। মূলত তড়িৎ প্রলেপন হচ্ছে অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু দ্বারা প্রলেপ তৈরি করা। তোমরা অনেক সময় দেখো যে গোল্ড প্লেট বলি আমরা, তো স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। যদি স্বর্ণের একটা বালা বা স্বর্ণের একটা অলংকার তৈরি করা হয়, এটা অনেক দামি হয়ে যায়। তো এখানে যদি আমরা কপারের উপরে সোনার প্রলেপ দিই তাহলে এটা পুরোটা মনে হয় দেখলে যে এটা সোনার একটা বালা। অথবা আমরা বিভিন্ন ধরনের ঘড়ির চেইনে স্থায়িত্ব বাড়ানোর জন্য বা যন্ত্রপাতি, বিশেষ করে ডাক্তারি যন্ত্রপাতিগুলো, এগুলো ব্যবহার করার জন্য অনেক সময় যদি লোহা বা অন্য কোনো ধাতু থাকে তাহলে অস্ত্রোপচারের সময় বেশ সমস্যা হয়। তাই আমরা এখানে কম সক্রিয় ধাতু দ্বারা একটা প্রলেপন তৈরি করতে পারি। তড়িৎ প্রলেপনের তাহলে উদ্দেশ্যটা হচ্ছে মসৃণতা বৃদ্ধি করা, স্থায়িত্ব বাড়ানো, চাকচিক্য করা, এই সমস্ত বিষয় আমরা ব্যবহার করতে পারি। তো চলো শুরু করা যাক কিভাবে আসলে এটা তৈরি করা হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের একটা পাত্র নিতে হবে। এই পাত্রের মধ্যে যে বস্তুর উপরে প্রলেপ দেব, মনে করো একটা চামচ, আমরা সোনার চামচ তৈরি করব। তাহলে আমরা একটা চামচ আঁকি। এখানে আমরা গোল্ড প্লেট করব এই চামচের উপর। হ্যাঁ, রূপার চামচও করতে পারি, সোনার চামচও করতে পারি। আমরা এখানে একটা সোনার চামচ তৈরি করব। তো ধরে নেই এই চামচটা হচ্ছে লোহার, এফি, আর এটা হচ্ছে সোনার বার, এইউ। তাহলে যে ধাতু দ্বারা প্রলেপ তৈরি করতে হবে সেই ধাতুর লবণ নিতে হবে। আমরা যে কোনো লবণ নিতে পারি, যেমন সালফেট লবণ নিতে পারি, নাইট্রেট লবণ নিতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে সালফেট লবণ ব্যবহার করব। তাহলে গোল্ড সালফেট, তাহলে গোল্ডের যোজনী কত? আমরা যদি গোল্ড নিই এইউ আর সালফেট লিখি, তাহলে এইউ এর চার্জ হচ্ছে 3+ আর সালফেটের চার্জ হচ্ছে -2। সংকেত লেখার জন্য আমরা কি করি, এর চার্জটা এখানে আসে এবং এটা এখানে যায়। তাহলে এরকমই একটা দ্রবণ আমরা এখানে নেব যেটা হচ্ছে গোল্ড সালফেট বা গোল্ড নাইট্রেটও নিতে পারি। তো আমরা ধরে নিচ্ছি যে এই পাত্রের মধ্যে গোল্ড আছে 3+ এবং সালফেট আছে, এই লবণটা আমরা নিয়েছি। আর এটা হচ্ছে সোনার একটা বার, এই বারটা হচ্ছে সোনার তৈরি, আর এই চামচটা হচ্ছে লোহার তৈরি। আমরা চাচ্ছি সোনাটা লোহার তৈরি চামচের উপরে প্রলেপ তৈরি করবে। প্রথমত এই পজিটিভ চার্জকে আমরা যদি লোহার উপরে জমা করতে চাই তাহলে ব্যাটারি বা কারেন্টের কোন চার্জের সাথে এটা যুক্ত করব। যেহেতু ধাতু হচ্ছে ক্যাটায়ন বা পজিটিভ চার্জ, তাই আমরা চামচটাকে অবশ্যই নেগেটিভ চার্জের সাথে যুক্ত করব, কারণ পজিটিভ নেগেটিভ চার্জের সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমরা এখানে ব্যাটারির সংযোগটা দেব, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। ছোটটা ঋণাত্মক চার্জ, বড়টা পজিটিভ চার্জ। তাহলে এখানে কি হবে, গোল্ড এই চামচের উপরে জমা হবে। তাহলে প্রথমত দ্রবণের গোল্ড এইউ 3+ 3টি ইলেকট্রন গ্রহণ করে এইউতে রূপান্তরিত হবে। অর্থাৎ এই দ্রবণের যে গোল্ডগুলো আছে এটা আস্তে 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 করে এই চামচের উপরে প্রলেপ করতে থাকবে। ফলে কি হবে, দ্রবণের মধ্যে দেখো সালফেট আর গোল্ড এর আয়নগুলো সমান সমান ছিল। যখন এখানে জমা হচ্ছে তখন ধীরে ধীরে দ্রবণের মধ্য থেকে গোল্ড চলে যাচ্ছে, তাহলে সালফেট নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে। এখন এই নেগেটিভ চার্জকে প্রশমন করার জন্য আরো ধনাত্মক চার্জ দরকার। কোথা থেকে আসবে, এই যে গোল্ড ধাতুটা ছিল এই ধাতু থেকে আবার দ্রবণের মধ্যে এই আসতে থাকবে, যেহেতু চার্জকে সমান করার জন্য। আসার সাথে সাথে কি করবে, আবার এটা গিয়ে জমা হবে, আবার ঘাটতি পড়বে, আবার এটা গলবে, আবার ঘাটতি পড়বে,
এরকম চলতেই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড ধাতু থেকে আয়ন তৈরি করবে এবং এই আয়নটা গিয়ে চামচের উপর জমা হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত চামচটা প্রলেপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিদ্যুৎ চালনা করতে থাকবো। ফলে দ্রবণের শুরুতে কিন্তু বিক্রিয়াটা কোথায় হয়েছিল? ধাতুটা কিন্তু আগে গলে নাই। শুরুটা হয়েছিল এখানে গোল্ড চামচের উপর জমা হচ্ছিল, দ্রবণের মধ্যে গোল্ড আয়নের ঘাটতি হচ্ছিল, সালফেট আয়ন বেড়ে যাচ্ছিল, তাই সালফেট আয়নকে সমতা করার জন্য কি হচ্ছে, এই গোল্ড ধাতুটা গলে গলে আয়ন তৈরি করতেছে এবং আবার এই আয়নটা আবার গিয়ে জমা হচ্ছে। তাহলে আমরা পরবর্তী বিক্রিয়া দেখতে পারি, গোল্ড এখানে আয়ন তৈরি করবে, 3+ তৈরি করবে এবং 3টি ইলেকট্রন দান করবে। তাহলে এখানে কি কি হচ্ছে বিক্রিয়াটা? প্রথম বিক্রিয়াটা হচ্ছিল গোল্ড আয়ন 3টি ইলেকট্রন গ্রহণ করে গোল্ড হচ্ছে। তাহলে বিক্রিয়াটা ইলেকট্রন গ্রহণ করলে আমরা এটাকে বলতে পারি বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া কোথায় হয়? ক্যাথোডে। ক্যাথোডে। তাহলে এখানে লক্ষ্য করো এই চামচটা হচ্ছে ক্যাথোড। আমরা মনে রাখার জন্য অন্য একটা চিন্তা করতে পারি, আমরা মনে রাখার জন্য অন্য একটা বিষয় চিন্তা করতে পারি যে ক্যাটায়ন ক্যাথোডে জমা হয়। তাহলে চামচটা অবশ্যই ক্যাথোড হবে। যেই পদার্থের উপরে প্রলেপন দেব সেটা অবশ্যই ক্যাথোড হবে। এখন যদি এখানে চামচ না হয় অন্য কোনো বালা হয় অথবা আংটি হয় অথবা যদি কোনো চেইন হয় বা ঘড়ির বেল্ট বা চেইন হয়, তাহলে আমরা কি করব, এটাকে অবশ্যই ক্যাথোড হিসেবে যুক্ত করব, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, দ্রবণের ক্যাটায়নগুলো তখন এই চামচের উপরে জমা হতে থাকবে। তাহলে এটা ক্যাথোড হচ্ছে এবং এই যে দণ্ডটা যে ধাতু দ্বারা প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর লবণ নেওয়া হয়েছিল, আর সেই ধাতুটা কি হবে, তখন এটা অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোড। তাহলে এটা হবে অ্যানোডের বিক্রিয়া। আর এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। তাহলে এভাবে আমরা যে কোনো একটা বস্তুর উপরে অন্য কোনো ধাতু দ্বারা প্রলেপ করতে পারি। বিশেষ করে অধিক সক্রিয় বস্তুর উপরে কম সক্রিয় বস্তু দ্বারা প্রলেপ তৈরি করা হয়। যেহেতু লোহা, আমি আগেই বলেছি, লোহা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে মরিচা পড়ে যেতে পারে বা ক্ষয় হতে পারে, সেই জন্য আমরা এখানে অন্য কোনো দুর্বল ধাতু দ্বারা প্রলেপ তৈরি করি। শুধু প্রলেপনের উদ্দেশ্যটাই কিন্তু তড়িৎ প্রলেপনের মেইন কাজ না, এখানে হচ্ছে যে কোনো ধাতুর উপরে যে কোনো ধাতু দ্বারা প্রলেপ দেওয়া যাবে। সাধারণত অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু দ্বারা প্রলেপ দেওয়া হয়, বিশেষ করে এটাকে চাকচিক্য বাড়ানোর জন্য, স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য এবং এর মসৃণতা, তড়িৎ পরিবাহিতা এবং বৈজ্ঞানিক বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য এই তড়িৎ প্রলেপন প্রক্রিয়া ব্যবহার করা হয়। যদি আমরা এখানে গোল্ড না নিয়ে অন্য কোনো ধাতু নেই, মনে করো নিকেল ধাতুর প্রলেপ দিতে চাই, তাহলে কি হবে? একই প্রক্রিয়া, এখানে যে পাত্রটা নেব এইটা মনে করো এটা একটা যন্ত্র, এটা লোহার যন্ত্র বা যে কোনো একটা দণ্ড হতে পারে, আর আমরা নিকেলে প্রলেপ দেব। তাহলে নিকেল হচ্ছে Ni। তাহলে অবশ্যই কি করতে হবে? নিকেলের সালফেট ব্যবহার করব। তাহলে দ্রবণের মধ্যে আছে নিকেল, দ্রবণের মধ্যে আছে নিকেলের আয়ন এবং সালফেটের আয়ন। আমরা নাইট্রেট আয়ন নিতে পারি। আর ব্যাটারির এটা বড়, একটা ছোট, বড় ছোট, ছোটটা মাইনাস, বড়টা প্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে নিকেলটা এখানে জমা হবে, দ্রবণে নিকেলের ঘাটতি হবে, এরপরে দণ্ড থেকে আবার অতিরিক্ত নিকেল আসতে থাকবে, আবার নিকেলটা জমা হবে, এবার চলতে থাকবে। তাহলে প্রথমে শুরুটা হবে কি বিক্রিয়া? নিকেল দ্রবণের আয়নটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে রূপান্তরিত হবে এবং যেহেতু এখানে গ্রহণ করতেছে ইলেকট্রন, তাহলে এটা বিজারণ, আর বিজারণ ক্রিয়া হবে ক্যাথোডে। তাহলে যেই পাত্রের উপরে আমরা প্রলেপ দেব এটা হবে ক্যাথোড। এবং এই দণ্ডটা, নিকেলের দণ্ডটা নিকেল 2+ এবং 2টি ইলেকট্রন দান করবে, এই বিক্রিয়াটা হবে জারণ বিক্রিয়া এবং এটা হবে অ্যানোড। তাহলে এটা হচ্ছে অ্যানোড। তাহলে এটা হচ্ছে অ্যানোড। তাহলে আমরা যদি এখানে রূপার প্রলেপ দিতে চাই তখন কি হবে? রূপা হচ্ছে Ag, সিলভার। সিলভার সালফেটের দ্রবণ নিতে হবে, সিলভারের চার্জ হচ্ছে +1, সালফেটের 2, তাহলে এখানে 2 দেব। আর এটা ধাতু থেকে তখন সিলভারের আয়ন তৈরি করবে এবং সিলভারের আয়নটা জমা হবে। এভাবে আমরা যে কোনো ধাতুর উপরে যে কোনো দুর্বল ধাতু দ্বারা প্রলেপ তৈরি করতে পারি। এই প্রক্রিয়াকে বলবো আমরা তড়িৎ প্রলেপন। এই প্রক্রিয়াকে কাজে লাগিয়েই কিন্তু ধাতু বিশুদ্ধকরণ করা হয়। ধাতু বিশুদ্ধকরণের সময় একই প্রক্রিয়া, এই দণ্ডটা যে দণ্ডটার উপর প্রলেপটা হবে সেটা হবে একেবারে বিশুদ্ধ ধাতু। ফলে কি হবে? অবিশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতুর উপরে আয়নগুলো চলে আসবে। ধীরে ধীরে বিশুদ্ধ ধাতুটা আস্তে আস্তে মোটা হতে থাকবে, পুরু হতে থাকবে এবং অবিশুদ্ধ ধাতুটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে।
এই প্রক্রিয়া কাজে লাগিয়ে পৃথিবীতে আমরা যে ধাতুগুলো সংগ্রহ করি সেটা কিন্তু 100% বিশুদ্ধ ধাতু পাওয়া যায় না। কিছু অভিজাত শ্রেণীর ধাতু আছে, সেছাড়া বেশিরভাগ ধাতুগুলোই প্রকৃতিতে আকরিক হিসেবে থাকে, সালফেট, কার্বনেট, নাইট্রেট, অক্সাইড বিভিন্নভাবে থাকে। আমরা পরবর্তীতে অধ্যায়ে আলোচনা করব ধাতু কিভাবে বিশুদ্ধ করা হয়। কিন্তু এই তাপজরণ বা বশীকরণ বা বিগলন প্রক্রিয়ায় আমরা যে ধাতুগুলো পাই সেখান থেকে 100% বিশুদ্ধ ধাতু পাওয়া যায় না। এই ধাতুকে 100% বিশুদ্ধ করার জন্য আমরা তখন তড়িৎ প্রলেপন বা এই প্রক্রিয়া ব্যবহার করি। তখন সেটাকে আমরা বলি ধাতু বিশুদ্ধকরণ প্রক্রিয়া, বৈদ্যুতিক উপায়। অর্থাৎ তখন বিশুদ্ধ ধাতুর উপরে অবিশুদ্ধ ধাতু থেকে ধাতুগুলো এসে আস্তে আস্তে করে জমা হবে। আমরা এখন ধাতু বিশুদ্ধ কিভাবে করা হয় সেই বিষয়টি আলোচনা করব। মনে করো এই একটা পাত্র, এটা হচ্ছে জিঙ্কের একটা বিশুদ্ধ ধাতু, বিশুদ্ধ জিঙ্ক ধাতু। এটা 100% পিওর। আর এই পাতটা হচ্ছে অবিশুদ্ধ ধাতু, একটা পুরু পাত, মোটা পাত, অবিশুদ্ধ ধাতু। এটা একই ধাতু দেওয়ার প্রলেপ তৈরি করব। এটা হচ্ছে জিঙ্ক। আমরা ধরে নিচ্ছি এটা 98% বা আরো কম হতে পারে, এটা কোনো সমস্যা না। যে কোনো একটা অবিশুদ্ধ ধাতু থাকবে এখানে। যে ধাতুটা আমরা নিষ্কাশন করব সেটা একটা হবে বিশুদ্ধ ধাতু এবং একটা হবে অবিশুদ্ধ ধাতু। আর দ্রবণের মধ্যে ওই ধাতুরই সালফেট বা নাইট্রেট লবণ নেব। তাহলে আমরা এখানে যদি জিঙ্ক সালফেট ব্যবহার করি, তাহলে দ্রবণের মধ্যে আছে কি জিঙ্কের আয়ন এবং সালফেটের আয়ন। এই যে দুটো আয়ন আছে, এই আয়নগুলো দেখো জিঙ্কটা গিয়ে আস্তে আস্তে প্রথমে আগের মতো এখানে জমা করব, ফলে দ্রবণের মধ্যে জিঙ্কের ঘাটতি হবে। তখন এখানে জিঙ্কগুলো দ্রবণে আবার নতুন করে আসবে। এর মধ্যে কিন্তু জিঙ্ক ছাড়াও আরো অন্যান্য পদার্থ যুক্ত আছে। তাহলে এখান থেকে জিঙ্ক দ্রবণে আসবে আর জিঙ্কটা এখানে জমা হবে। যেহেতু আমরা জিঙ্ক আয়নকে এই বিশুদ্ধ ধাতুর উপর জমা করতে চাই, তাহলে ব্যাটারির কোন চার্জের সাথে যুক্ত করব বলো তো? অবশ্যই এটা ঋণাত্মক চার্জ হবে। তাহলে ঋণাত্মক চার্জটা ছোট, তারপরটা বড়, তারপরটা ছোট, তারপরটা বড়। আর এই বড়টাকে পজিটিভ চার্জ, ছোটটাকে নেগেটিভ চার্জ যুক্ত করব, দুটোর মধ্যে সংযোগ করে দিতে হবে। এখানে সংযোগ করব। আচ্ছা, এখন আমাদের মূল কাজটা কি তাহলে বলো? প্রথমে জিঙ্কের আয়নটা এই দণ্ডের উপরে জমতে থাকবে, জমা হতে থাকবে আগের মতো। যেমন লোহার চামচের উপরে আমরা সিলভারের জমা করেছি, নিকেলের জমা করেছি, গোল্ড জমা করেছি, একইভাবে এই জিঙ্কটা এখানে জমা হবে। তাহলে জিঙ্ক আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতু হবে। এটা হচ্ছে বিজারণ। এবং এই দণ্ডটা অবশ্যই ওই যে বিশুদ্ধ দণ্ড যেটা ছিল সেটা হবে ক্যাথোড, কারণ আমরা জানি ক্যাথোডে বিজারণ ক্রিয়া ঘটে। ক্যাথোড, তাহলে আমরা এটা বলতে পারি ক্যাথোড। এরপরে কি হচ্ছে? জিঙ্ক যেহেতু জমা হচ্ছে, এখানে জিঙ্ক জমা হচ্ছে, বিশুদ্ধটা আস্তে আস্তে করে মোটা হতে থাকবে, পুরো হতে থাকবে। জিঙ্ক এখানে জমা হচ্ছে, আস্তে আস্তে করে এটা মোটা হতে থাকবে। আর এই দ্রবণের মধ্যে জিঙ্ক আয়নের ঘাটতি হতে থাকবে। তখন কি হবে? সালফেট আয়ন বেড়ে যাবে। এই সালফেট আয়নকে প্রশমন করার জন্য অবিশুদ্ধ জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক ধাতুটা জিঙ্কের আয়ন তৈরি করবে এবং ইলেকট্রন দান করবে। কাজটা হচ্ছে জারণ। আর জারণ হয় কোথায়? অ্যানোডে। এভাবে আমরা যে ধাতুরই বিশুদ্ধকরণ করব, যে ধাতুটাই আমরা নিষ্কাশন করব, সে তার দুটো ধাতু নিতে হবে। একটা হচ্ছে বিশুদ্ধ ধাতু আর একটা হচ্ছে অবিশুদ্ধ ধাতু। বিশুদ্ধ ধাতুকে ক্যাথোড হিসেবে যুক্ত করব, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, এবং অবিশুদ্ধ ধাতুকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করব। এবং দ্রবণের মধ্যে ওই ধাতুরই সালফেট বা নাইট্রেট লবণ নেওয়া হবে। তখন ধাতুগুলো আস্তে করে এখানে জমা হতে থাকবে এবং ইলেকট্রন গ্রহণ করতে থাকবে। গ্রহণ করে ধাতু হয়ে এটার উপর প্রলেপ তৈরি করবে। দ্রবণের মধ্যে ওই বস্তুটার ঘাটতি হবে, তখন ধাতুটা এসে আয়ন তৈরি করবে। এভাবে চলতে চলতে কি হবে? একসময় এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং অবিশুদ্ধ পদার্থগুলো নিচের দিকে এখানে জমা হতে থাকবে। এই প্রক্রিয়া ব্যবহার করে আমরা ধাতু বিশুদ্ধকরণ করতে পারি। এভাবে আমরা কপার, নিকেল, ক্রোমিয়াম, জিঙ্ক এরকম অনেক ধাতু আছে যেটা তড়িৎ বিশোধন প্রক্রিয়ার সাহায্যে বিশুদ্ধকরণ করা হয়। আজকে আমরা তড়িৎ প্রলেপন কি এবং ধাতু বিশুদ্ধকরণ কিভাবে করা হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। যদি আজকের ক্লাসে বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে মেসেজ করে অথবা ফোন করে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।